প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুরুতর কিছু কথা। আমাদের কোনো প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের বিরুদ্ধে যখন অভিযোগ আসে প্রশ্ন ফাঁস বা এ ধরনের কোনো জালিয়াতির, তখন সেই প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় কি করে? তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় বিষয়টি অস্বীকার করা। বিষয়টি এরকম যে ওই যে হাতির মুখ লুকানোর মতো। হাতি জঙ্গলে মুখ লুকায়, তার সমস্ত শরীর দেখা যায়, কিন্তু হাতি মনে করে যে তাকে কেউ দেখছে না। উট পাখির বালুতে মুখ ঢাকার মতো, লুকানোর মতো। এই যে সর্বশেষ প্রশ্ন ফাঁসের যে তথ্য বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 প্রকাশ করলো, তাদের যে টিম প্রকাশ করলো, এটা তো একটা অসাধারণ কাজ। গতকাল বলেছিলাম। তো যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পিএসসি, খেয়াল করে দেখেন যে ঘটনার শুরু থেকে যদি পিএসসির গত 2 দিনের কার্যক্রম দেখাই, গতকাল আর আজকের, তাহলে তারা কি করলো? প্রথম অবস্থাতে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার দায়িত্ব কী আর তারা আচরণের মধ্যে দিয়ে কি প্রকাশ করলো একটু দেখেন। চ্যানেল 24-এর প্রতিবেদনের তথ্য অনেক বেশি এবং অস্বীকার করা একটু কঠিন, তারপরেও কিন্তু অস্বীকার করা হয়েছে। গতকাল যখন এই অভিযোগটি আসলো, আসার সঙ্গে সঙ্গে প্রায় রাতের বেলায় পিএসসি বেশ বড় একটা প্রেস বিজ্ঞপ্তি দিল সংবাদপত্রে। সেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পিএসসি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়ার চেষ্টা করলো যে তাদের এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এই যে এই শিরোনামটি খেয়াল করে দেখেন, এখান থেকে আমি একটি অংশ পড়েও আপনাদের শোনাবো। পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার বিরুদ্ধে অভিযোগ আসলো প্রশ্ন ফাঁসের, এবং ফাঁসের অভিযোগ আসলো, সিআইডি গ্রেপ্তার করতে শুরু করলো। সিআইডি যখন গ্রেপ্তার করছে সেই সময় পিএসসি প্রেস বিজ্ঞপ্তি তৈরি করছে যে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি, একযোগে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবং সুষ্ঠুভাবে কিভাবে সম্পন্ন হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করলো, যে গত এক যুগে যে সমস্ত পরীক্ষা হয়েছে, 6 সেট প্রশ্ন তৈরি করা হয়েছে, সেগুলো ফাঁস হওয়ার কোনো সুযোগ নাই, কারো হাতে যাওয়ার সুযোগ নাই। মানে একেবারে রাতের বেলাতেই তারা সব কিছু পরিষ্কার করে বলে দিতে চাইলো যে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সে সমস্ত অভিযোগের সত্যি নয়। কিন্তু চ্যানেল 24-এর প্রতিবেদনের তথ্য এত বেশি ছিল এবং সেই তথ্যগুলো তথ্য প্রমাণ দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল, সেগুলোকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। আমার ধারণা যে রাতের বেলা পিএসসি পুরো প্রতিবেদনটি খুব ভালো মতো না দেখে, গদবাঁধা কিছু নিয়ম আছে, গদবাঁধা কিছু কথা আছে তাদের, সেই সমস্ত কথা দিয়েই তারা পুরো বিষয়টিকে অস্বীকার করতে চেয়েছিল। ইতিপূর্বে নুরুল ইসলাম নাহিদের সময় পরীক্ষার প্রশ্ন যখন ফাঁস হতো, তখন তারা যে প্রক্রিয়াতে অস্বীকার করত, এই পিএসসিও সেই শিক্ষায় দীক্ষা নিয়ে একই প্রক্রিয়ায় অস্বীকার করতে চায়। পিএসসি যখন রাতের বেলায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করল যে তাদের এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নাই, সব পরীক্ষা সুষ্ঠু, গত এক যুগে সব পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, এর জন্য কিন্তু তারা কোনো সময় নেয়নি। অভিযোগ আসার পরপরই তারা প্রেস বিজ্ঞপ্তি লেখার দায়িত্বে নেমে গেছেন এবং সেই অনুযায়ী তারা প্রেস বিজ্ঞপ্তি পত্রিকায় পাঠিয়ে দিয়ে মনে করেছেন যে তারা তাদের দায়িত্ব সারলেন। এ যাবৎকালে তাই হয়েছে। কিন্তু এবারের অভিযোগটি যারা করেছেন, যারা সংবাদ তৈরি করেছেন চ্যানেল 24, তারা তো একটু অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক গুছিয়ে এবং তথ্য প্রমাণ দিয়ে বিষয়টি সামনে এনেছেন, যে কারণে পিএসসি হাত ধুয়ে মুছে পরিষ্কার হতে চাইলেও তারা শেষ পর্যন্ত পারছে না। এই যে দেখেন, যারা এই প্রশ্ন ফাঁসের সাথে সম্পৃক্ত তাদের স্বীকারোক্তি অনেক আছে, আমি খুব সংক্ষেপে অল্প একটু অংশ দেখাবো। এগুলো চ্যানেল 24 থেকে নেওয়া তথ্যই। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি। মাস্টারমাইন্ড বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম, মোহাম্মদ আবু জাফর আর উপপরিচালক স্যারের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রটি তাদের থেকে, আবু জাফর স্যার তার ট্রাঙ্ক থেকে আমাকে বিজ্ঞ সদস্য মহোদয়ের রুমের ট্রাঙ্ক থেকে সরবরাহ
প্রদান করেন। এছাড়াও আমার অবগত আছি 45তম বিসিএসসি পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। গতকাল রাতে যখন হাত ধুয়ে মুছে পরিষ্কার করেছিল পিএসসি যে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, কিন্তু আজকে সকাল থেকে আরও জোরালোভাবে যখন প্রমাণ সামনে আসতে থাকে, গতকাল রাত থেকেই সিআইডি যখন এই অপরাধী চক্রকে গ্রেপ্তার করতে শুরু করে, ধরতে শুরু করে, পিএসসির যখন 6 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, সকালবেলা উঠে তারা কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে। সকালবেলা মিটিং করে তারা সিদ্ধান্ত নেয় যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে বহিষ্কার করবে। আরেকটা জিনিস তারা স্বীকার করতে বাধ্য হয়, বাধ্যটা হচ্ছে এইভাবে যে গত 12 বছরে অনেক পরীক্ষা হয়েছে, কোন পরীক্ষার ক্ষেত্রে কি ঘটেছে সেটা তারা বুঝতে পারছেন না। পিএসসির চেয়ারম্যান এটা বলছেন। আগের রাতে কিন্তু পরিষ্কার করে বলেছিলেন যে এমন কিছু ঘটেনি। বলছেন যে 12 বছরে যে পরীক্ষা হয়েছে সেটা কোন পরীক্ষা কিভাবে হয়েছে, প্রশ্নপত্র পাস হয়েছে কি হয়নি, কোনোটাই তারা বলতে পারছেন না, বুঝতে পারছেন না। তো এই যে বুঝতে পারছেন না এটা কিন্তু আগের রাতে তারা ঠিকই বুঝতে পেরেছিলেন যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিন্তু অনেক বেশি প্রমাণ সামনে আসার কারণে তারা কিছুটা কনফিউশন তৈরি করলেন সমাজে। কিন্তু এর দিয়ে শেষ রক্ষা হলো না। শেষ রক্ষা না হওয়ার একটা কারণটি হচ্ছে যে এই জায়গাটিতেও এই পিএসসির চেয়ারম্যান কথা বলতে গিয়ে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সংবাদ শিরোনামটা একটু দেখে আসি, তিনি কি বলছেন দেখে তারপর আবার আলোচনায় আসি। ঘটনাগুলো যখন তথ্য প্রমাণ সহ আরও জোরালোভাবে সামনে আসলো, চ্যানেল 24-এর পরে যখন অন্যান্য সকল গণমাধ্যম সংবাদটিকে প্রধান হিসেবে সামনে আনলো, তখন পিএসসির একটু টনক নড়ল যে গত 12 বছরে অনেক পরীক্ষা হয়েছে, সেগুলোর কি হবে তা বুঝতে পারছি না, এটা বলছেন পিএসসির চেয়ারম্যান। এবং তিনি আরও বলছেন যে 4 সেট প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে লটারিতে কোনটা আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বলতে পারবে না। সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তির ভেতরেও পিএসসি কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে তারা যে কথাটি জোর দিয়ে বলার চেষ্টা করছেন যে তাদের 4 সেট বা 6 সেট প্রশ্ন তৈরি হয়, লটারির মাধ্যমে আগের দিন সকালবেলা আধা ঘন্টা আগে নিশ্চিত করা হয় যে কোন সেটে পরীক্ষা হবে। তারা দাবি করছেন এই কারণে তাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। অদ্ভুত কথা। আর চ্যানেল 24 যে অনুসন্ধান করেছে, সেই অনুসন্ধানে তারা হাতে কলমে নিশ্চিত করে প্রমাণ দিয়ে দেখিয়েছে যে প্রশ্ন 4 সেট বা 6 সেট যাই হোক না কেন, সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ সব প্রশ্ন 7 দিন আগে চক্র, এই পাচার চক্র, এই জালিয়াত চক্র, প্রশ্ন ফাঁস চক্র পেয়ে থাকে। এবং এই প্রশ্ন ফাঁস চক্র খুবই প্রভাবশালী, আর্থিকভাবে প্রভাবশালী। এবং এই প্রশ্ন ফাঁস চক্র যে সমাজে কতটা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঝে মধ্যে ছবি তুলে তারা তাদের ফেসবুকে দেয়। এই যে একজন আবেদ আলীর কয়েকটি ছবি দেখেন, ছবিতে আবেদ আলীকে যাদের সঙ্গে দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানুষ, পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এই সমস্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আবেদ আলীর সম্পর্ক কী, কেন তারা তার সঙ্গে ছবি তুলছেন, এই সমস্ত প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এখানে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। সেই প্রসঙ্গের মধ্যে এখন পর্যন্ত কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হয়েছেন আবেদ আলী, একজন আবেদ আলী। এই আবেদ আলীর খুব নিচু থেকে, খুব ছোট থেকে, কোনো পেশাই ছোট নয়, তিনি পরিশ্রম করে যদি কাজ করে থাকেন কোনোটাই ছোট নয়। তিনি একসময় কুলির কাজ করতেন, তিনি একসময় রিক্সা চালাতেন, সেখান থেকে তিনি পিএসসির ড্রাইভার হয়েছেন। এখন আবার সেই ড্রাইভার বিতর্ক নিয়ে যে সাবেক চেয়ারম্যানের কথা বলা হচ্ছিল, সাবেক চেয়ারম্যান আবার সাক্ষাৎকার দিয়ে বলেছেন, কথা বলতে গিয়ে বলেছেন যে তিনি আমার ড্রাইভার ছিলেন না, তার আগেই তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। তাহলে তিনি কার ড্রাইভার ছিলেন, কোন চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন বা কোন পরিচালকের ড্রাইভার ছিলেন, এটা পিএসসির নিজের উচিত পরিষ্কার করা। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা যে একজন আবেদ আলীর কাছে এসে ঠেকেছে বিষয়টি। এই আবেদ আলী একসময় কুলি ছিলেন, একসময় রিক্সা চালিয়েছেন, এখন তিনি বিত্তবান হয়ে। এই যে পুরো ঘটনাটি দেখালাম পর্যায়ক্রমে দেখলে খেয়াল করবেন যে পিএসসি প্রথম থেকে পুরো বিষয়টি অস্বীকার করে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত গণমাধ্যমের চাপের কারণে, চ্যানেল 24-এর তথ্যের কারণে তারা সেটা
চাপা দেওয়ার জায়গাতে থাকতে পারলো না, তারা কিছুটা বাধ্য হলো স্বীকার করতে। এখন প্রশ্নটা হচ্ছে যে আলোচনাটা আসলে কোন দিকে গেল? গণমাধ্যম আলোচনাটিকে আবেদ আলীর দিকে নিয়ে গেল। একজন আবেদ আলীর দিকে নিয়ে যাওয়া হলো গণমাধ্যম, কারণ আবেদ আলী রিক্সা চালক বা দিনমজুর থেকে বা কুলির থেকে আজকের এই অবস্থানে এসে তিনি বড়লোক হয়েছেন। আবার তিনি এলাকায় চেয়ারম্যান উপজেলা নির্বাচন করবেন, সেই কারণেও তিনি আবেদ আলী লক্ষ্য হয়েছেন। আবেদ আলী ধর্মীয় লেবাস নিয়ে অপকর্ম করছেন, সেটাও সোশ্যাল মিডিয়ার আলোচনায় এসেছেন। এগুলো সবই সত্যি, সব কিছু নিয়েই আলোচনা হতে পারে, কিন্তু আমাদের আলোচনাটা কোন জায়গাতে নেওয়া দরকার? মূলত আমাদের আলোচনাটা নেওয়া দরকার পিএসসির ভেতরে বসে থেকে কারা আবেদ আলীদের ব্যবহার করতেন, আবেদ আলীদের কাছ থেকে টাকা নিয়ে কারা প্রশ্নপত্র ফাঁস করতেন। যে পরিচালকের কথা বলা হচ্ছে একজন স্বীকার করছেন, একজন অফিস সহায়ক স্বীকার বলছেন আর একজন পরিচালকের কথা। এরকম পরিচালকের সংখ্যা কত? এটা যদি আমরা এর থেকে উত্তরণ চাই তাহলে সেটা বের করতে হবে। পিএসসিকে ওই যে ধুয়ে মুছে হাত পরিষ্কার করার কথা, ধুয়ে মুছে হাত পরিষ্কার করলে হবে না, তাদেরকে গরম পানি দিয়ে গোসল করতে হবে। সেই গোসল করে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করতে হবে। সেই গোসল করার অর্থ হচ্ছে ভেতরে যে অপরাধী চক্র আছে তাদের সবাইকে ধরতে হবে, শনাক্ত করতে হবে। তার জন্য যে কাজ করা দরকার তাদের সেই কাজটি করা দরকার। পিএসসি চেয়ারম্যান বলছেন যে 6 সেট পরীক্ষা হয়, 6 সেট প্রশ্ন হয়, 6 সেট প্রশ্নের মধ্যে কোন সেট পরীক্ষা দিয়ে আগে পরীক্ষা হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহকে সামনে এনে ব্যবহার করা তো সহজ, আমরা সবাই ব্যবহার করি, আপনারা ব্যবহার করেন, কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, পিএসসিকে মাথায় রাখতে হবে, আল্লাহ ছাড়া কেউ যেমন জানেন না সেটা সত্যি নয়। আপনাদেরও জানা থাকার কথা, আপনারাও জানেন, আপনাদের কর্মকর্তারাও জানেন যে 6 সেট প্রশ্নই ফাঁস হয়। কোন সেটে পরীক্ষা হবে সেটা আপনাদের কর্মকর্তারা জানেন না, সেটা কেউ জানেন না, কিন্তু 6 সেট অর্থাৎ যে কয় সেট প্রশ্ন হয় সব কয়টি সেট যদি জালিয়াতি ফাঁস করা যায় তাহলে তার আর কোনো প্রশ্ন থাকছে না। এবং এই চক্রটি হাতে কলমে শিক্ষা দিচ্ছে, ফাঁস হওয়া প্রশ্নের উত্তর শেখাচ্ছে। রেলওয়ের যে পরীক্ষাটি নিয়ে কথা হচ্ছে সেখানে 500 কতটা আসন সিট, সেখানে 700 মানুষের কাছে প্রশ্ন বিক্রি করা হয়েছে। একটি প্রশ্ন বিক্রি হয়েছে 10 থেকে 12 লাখ টাকায়। 1 কোটি 2 কোটি টাকা খরচ করে পিএসসির কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসকারীরা প্রশ্ন কিনেছে, পরে সেটা তারা একটা প্রশ্ন একজনের কাছে 10-12 কোটিতে 10-12 লাখে বিক্রি করেছে। এবার হিসাব করে দেখেন কয়শো কোটি টাকায় গিয়ে দাঁড়ায় বিষয়টি। এই যে কয়শো কোটি টাকা দিয়ে দাঁড়ায় বিষয়টি, আবেদ আলীদেরকে ধরছেন ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় অপরাধী, বড় চোর, বড় ডাকাত, বড় জালিয়াত পিএসসির ভেতরে বসে আছেন। তাদেরকে শনাক্ত করতে হবে। সরকার সেটা চায় কিনা সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা জায়গাতে শনাক্ত করা দরকার, আলোচনাটা আরেকটা জায়গাতে যাওয়া দরকার। সেই জায়গাটি হচ্ছে বিসিএস থেকে শুরু করে এ যাবৎকালে গত 15 বছরে যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার কোন পরীক্ষার প্রশ্নপত্র কখন ফাঁস হয়েছিল, এবং সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে কিনে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন, যারা নন ক্যাডার বিভিন্ন জায়গাতে কাজ করছেন, তারা কারা, তারা কতজন, তাদেরকে শনাক্তের একটা উদ্যোগ নেওয়া দরকার। মূল আলোচনাটা যাওয়া দরকার সেই দিকে। আবেদ আলীকে দিয়ে আলোচনাটা যদি শেষ হয় তাহলে এটা সম্পূর্ণ অপূর্ণাঙ্গ আলোচনা, অসম্পূর্ণ আলোচনা। যদি আলোচনাটাকে সম্পূর্ণ জায়গাতে নিতে চাই, যদি আমরা এর থেকে উত্তরণ ঘটাতে চাই, বাংলাদেশকে যদি বাঁচাতে চাই, এই জালিয়াত চক্রকে যদি ধরতে চাই, অপরাধী চক্রকে যদি ধরতে চাই, তাহলে মন্ত্রণালয়কে স্বীকার করতে হবে আমাদের দুর্বলতা, পিএসসিকে স্বীকার করতে হবে আমাদের দুর্বলতা, বিপিএসসিকে স্বীকার করতে হবে আমাদের দুর্বলতা, এবং স্বীকার করে নিতে হবে যে গত 15 বছরে আমরা কতটা অপরাধ করেছি। এই ভুল ধরতে না পেরে অথবা এই অপরাধ ধরতে না পেরে অথবা অপরাধ দেখে চুপ থেকে অথবা অপরাধের সঙ্গী হয়ে, কোনটা করব আমরা জানি না, কিন্তু আমরা এর থেকে রক্ষা পেতে চাই, বাংলাদেশকে এর থেকে রক্ষা করতে চাই। সেই রক্ষা করার জন্য আলোচনাটা যেন শুধু আবেদ আলীদের উপর দিয়ে না যায়, আলোচনাটা যেন চেয়ারম্যান, পরিচালক, মহাপরিচালক, মন্ত্রণালয়, মন্ত্রী সবার উপর দিয়ে যায়। সবার উপর দিয়ে যদি না যায় তাহলে আমরা এর থেকে রক্ষা পাবো না। প্রাইমারি স্কুলের প্রশ্নও ফাঁস হবে, হাই স্কুলের প্রশ্নও ফাঁস হবে, জনতা ব্যাংকের প্রশ্নও ফাঁস হবে, বিসিএসের পরীক্ষার প্রশ্নও ফাঁস হবে। একটা জাতির দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না।
সেই বিষয়টি আমাদের আলোচনার প্রধান বিষয় হওয়া দরকার। সেটা যদি না হয় তাহলে এই যে চ্যানেল 24-এর এত বড় আয়োজন, এত শ্রম, এত সাহসিকতার পরিচয় নিয়ে তারা যে কাজ করলেন সেই কাজটি কোনো উপকারে আসবে না। আমরা চাই বাংলাদেশ উঠে দাঁড়াক, আমরা চাই অপরাধী চক্র শনাক্ত হোক, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিআইডি যে ধরপাকড় শুরু করেছে সেই ধরপাকড়টা যেন রাজনৈতিক কারণে থেমে না যায়, কাউকে ধরবো কাউকে ছাড় দিব সেটা যেন না হয়। ছাত্রলীগ যেমন একজনকে বহিষ্কার করেছে, তাদের ভেতরে আরও যারা জড়িত আছে তাদেরকে উচিত ছাত্রলীগের নিজেরই শনাক্ত করা। সরকারের দায়িত্ব সবাইকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা নিয়ে তারপরে বিষয়টি নিয়ে কথা বলা। তার আগ পর্যন্ত সরকার যদি কথা বলে তাহলে মনে হবে যে তারা আসলে ধামাচাপা দেওয়ার জন্যই কথা বলছেন।